আসসালামু আলাইকুম। গল্পের রাজ্যে স্বাগতম সবাইকে। সব চিন্তা বাদ দিয়ে ইরফানের আনা জামা কাপড়ের মধ্যে থেকে একটা থ্রি পিস পরে রেডি হয় বেলি। সাজ বলতে হালকা লিপস্টিক আর চোখে এক টুকরো কাজল। অনেক মাস না সেজে এখন নিজেকে অদ্ভুত লাগছে তার কাছে। ইরফান বেলির ঘরে এসে থমকে দাঁড়ায়। সাদা জামা বেশ মানিয়েছে বেলিকে। এত বড় চুলগুলো বিউনি করে খোপা করে বেঁধেছে। কালো কাজল যেন চোখকে পরিপূরক করে রেখেছে। হালকা লিপস্টিক ঠোঁট জোড়াকে অন্যর প্রতি আকৃষ্ট করছে। বেলি এমন রূপ যেন এই প্রথম দেখল ইরফান। বুকের বাম পাশে চিনচিন করছে তার। এই বেলিকে সে এত অজ্ঞাত করেছে। ইরফানের দাঁড়িয়ে থাকা দেখে বেলি বলে, কিছু লাগবে? ভাবনার জগৎ ছেড়ে বের হয় ইরফান। নিজেকে জামাকাপড়গুলো এগিয়ে দিয়ে বলে, আমার জামাকাপড়গুলো গুছিয়ে রাখো ট্রলিতে। একই ট্রলিতে? হ্যাঁ। এতে অবাক হওয়ার কিছু নেই। জামাকাপড় কি আলাদা নেবে নাকি? চাপা নিঃশ্বাস ফেলে ইরফান হাত থেকে জামা কাপড়গুলো নিতে নিতে বেলিকে বলে, সব কিছুই যখন আমাদের আলাদা তাহলে জামা কাপড় এক হয়ে কি হবে? বেলির চোখে ইরফানকে আজ দারুণ লাগছিল। কালো শার্ট পরায় তার বাহ্যিক সৌন্দর্য আরও বেড়ে গেছে। নিজেকে বড্ড বেশি বেমানান লাগছিল ইরফানের সাথে। তৎক্ষণাৎ রুবির কথা মাথায় আসে তার। রুবিকে দারুণ মানায় তার বরের সঙ্গে। তাই তো সে থাকা সত্ত্বেও রুবি ঘরে এনেছিল তার বর। নিয়তি বড্ড কঠিন। সময় খারাপ হলে নিয়তি যতই খারাপ হোক না কেন তাতে মানতেই হবে। গাড়ি ছুটে চলছে নিজের গতিতে। সারা রাস্তা বেলি চুপচাপ ছিল। ইরফান কত কিছুই শোধালো তাকে, কিছুই খেলো না সে। বসে উঠে তার একমাত্র আবদার ছিল সে জানালার পাশে সিটে বসবে। সেখানে বসে সন্ধ্যা হওয়ার দৃশ্য দেখবে। ইরফান এমনিতেও ওকে জানালার পাশেই বসাতে দিত। তাই তো বেলি একবার বলাতে সে আর কিছু বলেনি। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, সন্ধ্যার পরই ঘুমিয়ে পড়ে বেলি। সারা রাস্তায় ইরফান বোবা মূর্তির মতো বসেছিল। সে কিছুক্ষণ মোবাইল চালানোর পর কিছুক্ষণ বসে থাকে। কতক্ষণ এক নাগার মোবাইলই বা চালাবে। হঠাৎ ইরফানের চোখে যায় তার পাশের সিটে। সেখানে এক জোড়া বয়স্ক দম্পতি বসে আছে। তারা কিছুক্ষণ পরই ইরফান আর বেলির দিকে তাকাচ্ছে, আবার নিজের মধ্যেই কথা বলছে। এই ব্যাপারটা কয়েকবার খেয়াল করেছে সে। প্রথম ইগনোর করলেও এখন তার অস্বস্তি হচ্ছে। সে অস্বস্তি থেকেই ইরফান তাদের জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? ইরফান কথা বয়স্ক দম্পতি ভয় পেয়ে যান। ইরফান তাদের চেহারা দেখেই বিষয়টা বুঝতে পারেন। তারা নিজের আরও রিল্যাক্স করে হাসি মুখে আবারও জিজ্ঞাসা করেন, দাদি কিছু বলবেন? তখন বয়স্ক মহিলা বলেন, না গো ভাই, কিছু বলবো না। ইরফান হাসি মুখে করে তাকায়। ইরফান হাসি দেখে বয়স্ক মহিলা আবারও জিজ্ঞাসা করে, ওহে, কি তোমার বউ? বয়স্ক মহিলার প্রশ্নের উত্তর স্বরূপ ইরফান হ্যাঁ বলে। তারপর বয়স্ক মহিলা বয়স্ক পুরুষকে বলে, এক্কেবারে আমাদের নাতির মতো। হ্যাঁ, এক্কেবারে আমাদের নাতির মতো। ইরফান পাশে থেকে সব শুনছিল। সে হালকা হেসে আর মোবাইল টিপছে। তখন বয়স্ক মহিলা বলে, তোমার নাম কি ভাই? উত্তরে ইরফান বলে, আমার নাম ইরফান। আমাগো নাতি আছে একটা, পুতের ঘরে নাতি, নাম রাইসুল, এক্কেবারে তোমার মতো দেখতে। তারও একটা বউ আছে। তাই তোমার বউয়ের নাম কি ভাই? বউয়ের নাম জানতে চাওয়া ইরফান ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত বেলির দিকে একবার তাকায়। এরপর বলল, ওর নাম বেলি। বেলি, চমৎকার নাম। তোমার বউটা এই দিকে ঘুরাতে বলো তো ভাই। ঘুমাচ্ছে দাদি, উঠলে বলবো। ঠিক আছে, আচ্ছা। তোমরা কই যাচ্ছ?
আমরা বাসায় যাচ্ছি। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা পরের স্টেশনে নাইমা যামু। ইরফান বেশ ভালো লাগছে তাদের সাথে কথা বলতে। বেলি তো ঘুমে ডুবে আছে, সে বলতেই পারবে না। ইরফান তাদের সাথে আবারও কথা মন দেয়। দাদার নাম কি? গাফুরুর মিয়া। আর দাদির নাম জান্নাতুন। বাহ, খুব সুন্দর নাম তো। তা তা তোমরা দুইজন এভাবে কোথায় যাচ্ছ? ঢাকাতে গিয়েছিলাম নাতির বাসায়। ওই যে কইলাম রাইসুন আর ওর বাসায় গিয়েছিলাম। ওহ, বাড়িতে যাইছি। নাতি কি করে দাদা? একটা কোম্পানিতে চাকরি করে। আমার নাতির বউ চাকরি করে। নাতি লাগাইছে। তার প্রেম কইরা বিয়ে করেছে। নাতির বউ অনেক ভালো, আমাগো অনেক আদর করে। দাদি কি খাবেন? না গো ভাই, কিছু খাবো না। বাড়িতে পোলাও বইয়ের ভাত রাইন্ধা রাখছে, বাড়িতে যাইয়া ভাত খামু ভাই। আমরা আরেকটু পরেই নাইমা যামু। তোমার বউটা ডাকো একটু দেখি বেলি ফুলকে। বয়স্ক মহিলার কথা শুনে ইরফান বুকের ভেতরটা ধক করে উঠল। তার বেলি ফুল পরিচিত একজন বয়স্ক মহিলা অল্প ভাষাতেই অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। তার বেলি ফুল, যেই বেলি ফুলকে রোজ পায়ের নিচে ফেলে মারছিল সে। তার বেলি ফুল, যেই বেলি ফুল বিনা কারণে অনেক কিছু সহ্য করতে হয়েছে এবং এখনো সব সহ্য করতে হচ্ছে। তাই বেলি ফুল যে কিনা নিঃশব্দে বলা যায় হাজারো না বলা কথা, যা লিখতে বসলে উপন্যাসের পাতায় শেষ হয়ে যাবে, তবুও লেখা শেষ হবে না। বেলির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক মনে এসব ভেবে যাচ্ছিল ইরফান। একদিকে বয়স্ক মহিলা ডাকে ধ্যান ভাঙে ইরফানের। মহিলা বেশ জোর করছিল বেলিকে দেখবে বলে। ইরফান আলতো ধাক্কায় বেলি হাঁকচিয়ে ঘুম থেকে উঠে উত্তেজিত গলায় বলে, চলে আসছি। বেলিকে এমন হাসচিয়ে উঠতে দেখতে ইরফান ভয়ে দিয়ে বলে, না, পাশের সিটে দুইজন বয়স্ক মানুষ বসে আছে, ওদের সঙ্গে গল্প করছিলাম। ওনারা বারবার তোমাকে দেখতে চাইছিল। তাছাড়া ওনারা পরের স্টেশনে নেমে যাবে, তাই বেশ তাড়াহুড়ো করছে। ইরফান ফিসফিস সবটা বলে বেলিকে। ইরফানের কথা বেলি তাদের দিকে তাকায়, হাসি মুখে অত্যন্ত ভদ্রতার সাথে সালাম দিয়ে তাদের সঙ্গে পরিচয় হয়। কথা বলার এক পর্যায়ে বয়স্ক মহিলা বলেন, দিদিভাই এত ঘুমাও কেন? তোমার জামাই বেচারা একা একা বইসা ছিল এতক্ষণ। বাসে উঠলে আবার ঘুম আসে। তোমার জামাইটা মাশাআল্লাহ একেবারে সাহেবের মতো, আর তুমি একেবারে পরী। দুইজনের বেশ মানাইছে। আমাগো রাইসুন আর তার বউয়ের মতো। রাইসুন নামটা শুনেই বেলি প্রশ্ন দৃষ্টি তাকায় দেখে। ইরফান বলে, রাইসুন উনাদের নাতির নাম। সেই নাতিও বিয়ে হয়েছে, তার স্ত্রীর কথাই বলছে। ইরফানের কথা পুরো বিষয় বুঝতে পারে বেলি। তারপর আরও কিছুক্ষণ ওনারা কথা বলেন। কিছু সময় পর স্টেশনে বয়স্ক মানুষ দুজন নেমে পড়ে। দুইজনের চেহারা মাশাআল্লাহ নুরানির চেহারা। অপরিচিত কিছু মানুষ যাত্রাপথে এতটা আপন হয়ে যায়, সে তার নিজেরও স্টেশনে নেমে গেলেও এই মুহূর্ত একটা শূন্য স্থান তৈরি হয়ে যায়। ইরফানের ভুল হয়েছে। বয়স্ক লোকটার কাছ থেকে তাদের নাম্বারটা নেওয়া দরকার ছিল। যতক্ষণে এটা মনে পড়েছে ততক্ষণ বাস অনেক দূরে চলে গেছে। বেলি এখন আর ঘুম আসছে না। বাহিরের পরিবেশটা ঘন অন্ধকার ছেয়ে গেছে, ঠিক তার অন্ধকার জীবনের মতো। রাত প্রায় 8টা বেজে যায় তাদের পৌঁছাতে। গ্রাম অঞ্চলে রাত 8টা মানে অনেক রাত। ইরফান তার বাবার সাথে কথা বলে বেলিকে নিয়ে সোজা শ্বশুর বাড়িতে চলে যায়। তার বাড়িতে ঢোকার সাথে সাথে রাবেয়া বেগম দাঁড়িয়ে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরে। মাকে এতদিন পর দেখতে পেয়ে মেয়েও মাকে চিৎকার দিয়ে ওঠে। খুব দ্রুতই সেখানে পরিবেশটা তাদের মা মেয়ের কান্নায় ভারী হয়ে যায়। ইরফান পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে।
রাবেয়া বেগম নজর একেবারে মেয়ের জামাইয়ের দিকে পড়েনি। তিনি কুশলাদি জিজ্ঞাসা করার জন্য সামনে গেল। তাদের মধ্যেও কিছুক্ষণ কুশলাদি বিনিময় হলো। রাবেয়া বেগম মেয়ের জামাইকে নিয়ে ঘরে যাচ্ছিল। ঘরের দিকে পা বাড়াতে বাড়ির উঠোনে এক কোরা দুইজন বাবুর্চিকে রান্নার জন্য সব ঠিকঠাক করে দেখায় বেলি অবাক হয়। বাবুর্চিদের পাশে দুইজন মহিলা মশলা পিষে দিচ্ছে। গ্রামে আরও কয়েকজন মহিলাও সেখানে উপস্থিত আছেন। তাদের সবাইকে দেখে বোঝা যাচ্ছিল তারা বেলিকে দেখে অনেক খুশি। মায়ের কথার সঙ্গে কোনো কিছুই মিলছে না। কথা তো ছিল মসজিদের ইমাম ও সাথে কয়েকজন এতিম বাচ্চাদের খাওয়ানো, কিন্তু আয়োজন বলেছে অনেক মানুষ খাবার রান্না হচ্ছে। বেলি ঘরে ঢুকে মাকে জিজ্ঞাসা করে, এত রান্না কিসের মা? কাইলকা তোর বাবার জন্য দোয়া ও মিলাদ হইবে, তারই রান্না চলছে মা। মসজিদের ইমাম আর কয়েকজন এতিম বাচ্চাদের জন্য এত রান্না? না রে মা, মসজিদের ইমাম, হাফিজা, মাদ্রাসার ছাত্র, এতিমখানা থেকে পোলাও আইবে, সব মিলায় 100 জনের মতো, আর গ্রামের হগল মানুষজন খাইবে। এত টাকা পাইলা কই তুমি? বিয়ান সাব আসছিল। আয়শা কইল, শুক্রবারে মিলাদের সব খরচ জামাই দিচ্ছে। বড় কইলাম মিলাদ দিতে বলেছে, আমি এত টাকা কই পামু রে মা? ভাবছিলাম ইমাম ও এতিম পোলানা খাইয়া দিমু, আমার যেন সাধ্যি তেমন তো করব। মানুষটা তো আমাকে একা কইরা চইলা গেছে। এই বলে বেলির মা কাঁদে। 2 ফোঁটা পানি বেলির গালেও পড়ে।